আজকের এপিসোডের শুরুতে আনন্দের সংবাদ। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে পুতুলের বিরুদ্ধে দুদকের অভিযানের খবর। এটা একটা বিগ নিউজ। ল্যান্সেট হইতেছে স্বাস্থ্য দুনিয়ায় প্রথম আলো আর দিল্লি স্টার আছে না, ওইগুলোর মতো একটা তালেবর। এরা ন্যারেটিভ তৈরি করলে খবর হ্যাজ সারা দুনিয়ার স্বাস্থ্য সার্কেল রেডি হইতেছে এখন পুতুলের বিরুদ্ধে। এর দেশে পার্টি সং হবে, পার্টি সং এক্ষুনি দেন, সাকবুম সাকবুম। আমি বুঝলাম না পুতুল এরপরের টার্গেট ফুলিল কথা। আমেরিকা ট্রাম্প ক্ষমতা নিয়ে কইছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাইরে হয়ে যাবে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু সারা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয় পুতুল, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বাইরে হয়ে যাওয়াই উচিত। ঠিক হয়েছে, মারাখা মারাখা আরো মারাখা। যে পাপ করিছু পুতুলে ঢুকে সে পাপের প্রাশ্চিত্য করা লাগবে। ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। এবার আসেন আগের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই। ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে দেখতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে। আজকে আবার একটা বক বকাইছে, এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আসেন না দেখি। এই সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে উনি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায়, এবং অন্যদের কথাবার্তাতেও কিছুটা বোঝা যায়। মানে ওনার কোনো পোর্টফোলিও নাই, এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না, যে দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। মাসুদ কামাল খুব বিলা হয়েছে মাহফুজের উপরে। মাহফুজের নাম দিছে উজেরে খামোখা। কারণ কি? কারণ হচ্ছে মাহফুজের কোনো দপ্তর নাই। সে আবার নিজেই কইছে যে কেজরিওয়ালের কোনো দপ্তর ছিল না। তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়, তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দেখি। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে। আমরা যেমন ইংল্যান্ডের উদাহরণ দিতে পারি, যে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। যুদ্ধকালীন সময় চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য। তারপরে ধরেন পিটার মেন্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল। পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকাটি ছিল মুখ্য। লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে। এমনকি নাদিম জাহাবি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস ভ্যাকসিন যে রোল আউট, এই কার্যক্রমের নেতৃত্ব দিছিল এই লোক। ইন্ডিয়ায় আরো উদাহরণ আছে, ওইটা তো জানে না মাসুদ কামাল। আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন, সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কি ভূমিকা আম্বেদকরের, সেটা তো সবাই এটা প্রশংসা করে, তাই না? 47 সালে আরেকজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়েঙ্গার। কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল। ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন, ভারত কাশ্মীরে যে গিলে খাইলো, ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। তারপরে ধরেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেও দপ্তরবিহীন মন্ত্রী ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল। এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি, জিন ক্রেটিয়ান কানাডায় দপ্তরবিহীন মন্ত্রী থাকাকালীন কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না, ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা। তার নেতৃত্বে কুইবেকের সংহতি এবং ঐক্য বজায় রাখা সম্ভব হয়। রিচার্ড কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতো সে। অস্ট্রেলিয়ার যে মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, এই পুরো কাজটা সে করতো। দপ্তরবিহীন মন্ত্রীরা আসলে কি কি করে? 1 নম্বর করে হচ্ছে কৌশলগত নেতৃত্ব দেয়, বিশেষ প্রকল্প এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে, কূটনৈতিক দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটান। তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে, বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয় সে। আর 4 নম্বর হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্য,
মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে। আই রিপিট, দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামোখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই কইরা ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিচ্ছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে ভরে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই। এখন সবার মুখ ফুটিছে। দেখেন রিজভি কি করছে 5ই আগস্টে, ক্যান্ডা ক্যান্ডা করছে বাচ্চাদের কথা শুনেন। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এইটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। এখন সবার পাখা গজাইছে, ছাত্ররা কিছু না। ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখাই দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো। ও তো কারোর সাথে বেয়াদবি করে নাই, তো ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন, ধরবো আমি। মাসুদ কামাল কইছে যে মাহফুজ কি ভোট করিছে, ভোট কি জানে? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোনো একটা পর্যায়ে, জীবনের কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? হ্যাঁ, মাসুদ কামাল আন্নে ভোট করিছেন? হ্যাঁ, জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি? আপনি যেমনি ভোট না কইরাই জানেন ভোট বিশেষজ্ঞ হইছেন, ঠিক সেইভাবে মাহফুজ হইছে। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন? হ্যাঁ, জিতেছেন, দাঁড়িয়েছেন। আমি করেছি, জিতেছিও। হ্যাঁ, বিপিজিএস পদে। হ্যাঁ, জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনোদিন? হ্যাঁ, জানেন কেঙ্কা করে করা লাগে? আমি করেছি, জিতেছিও। বিএম এর সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি, জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া। রাজনীতি করেছেন জিন্দগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন রাজনীতি নিয়া? ওটা তো জানেন না আপনি। রাজনীতি কোন বুঝেন? যাই হোক, মাহফুজের ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না। ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে, যার জন্য আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে যে আমরা হইতে পারতাম, সেটা হইতে পারতেছি না। এটা আমি নিজেও বলছি। 5ই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো, চুপ্পুকে তাড়াইতে হইতো ওই দিনে পাছায় লাথি দিয়া, সেটা হয় নাই। কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে? কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে সে বাংলাদেশ বিরোধী বলিছে। খুব ভালো কথা বলিছে, সাবাস, বাঘের বাচ্চা। বাংলাদেশের মানুষের মনের কথা কইছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা মাসুদ কামালের পুচ্চা আগুন ধরে গেছে। আওয়ামী লীগ বড় দল না, আসলে জামাত বাংলাদেশ বিরোধী। আওয়ামী লীগের এত লোক, বড় দল কুই যাবে? এরা কি দেশ থেকে বেরিয়ে যাবে? আওয়ামী লীগের মাহফুজ উন্মাদ এমনকি এটাও কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে। শুনেন ওর কথাই শুনেন। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল, সেই সময় তারা বাংলাদেশপন্থী ছিল না। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কী করবেন? কোন দেশে পাঠাবেন? কোথায় পাঠাবেন আপনি? বঙ্গোপসাগরে ফেলে দেবেন নাকি সব মিলে একসঙ্গে জোর করে একসঙ্গে জড়ো করে গণকবর দিয়ে দেবেন? কী করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ওনারা কি পাগল হয়ে গেলেন? এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী দল,
আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসছে ততবার বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে, জাস্ট ক্ষমতায় থাকার জন্য। 1971 গোপন চুক্তি করেছে, মুজিবের আমলে 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মার্কা অসংখ্য চুক্তি করেছে। এই যে মুজিবের আমলে 25 বছরের চুক্তি করেছিল, এই চুক্তির প্রথম বরখলাপ করে ভারত। গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি। তা মুজিব যখন তাইলে সব দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল করলো, অন্য সবার নির্বাচনে অংশগ্রহণ বাতিল করিয়া দিল, মানুষের রিট করার অধিকার কায়রা নিল, স্বৈর শাসন কায়েম করলো, তখন কি ইন্ডিয়া এই চুক্তি থেকে বের হয়ে গেছিল? তাই চুক্তিটা থাকে কেমনে, বের হয়ে যায়নি কেন? এই চুক্তি একটা ধারা ছিল একে অপরের উপরে কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোনো সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াইতে পারে। উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহায়তা দান থেকে বিরত থাকবে। এটা একটা ক্লজ ছিল। 75 15 আগস্টে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে কাদের সিদ্দিক হারামজাদা এই নেতৃত্বে আওয়ামী লীগের তরুণ অংশ, এর মধ্যে ইয়েও ছিল, ওই যে সুলতান মোহাম্মদ মনসুর, ও ছিল, ভারতে যে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে, আর্মির সাথে যুদ্ধ করে। এইটা ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না? তাদের দেয়া রসদপূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে না? কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশের সাথে চুক্তির বরখেলাপ করেছে ইন্ডিয়া? এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে? ওই চুক্তি রাখে তো মোনাফেক একটা। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে, শুধু নিজেই না, দেশের গোয়া মারা যায়। আর যখন ক্ষমতায় না থাকে তখন এমন অবস্থা তৈরি করে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে। তা আওয়ামী লীগ কই যাবে? মাসুদ কামাল ওর মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ কই যাবে? ওরা বিপদে পড়লে কই পালায়? যেখানে যা পালায় সেটি যাবে। 1971 গেছে না ইন্ডিয়ায়, 1975 পলাইছে না ইন্ডিয়ায়, 2024 পলাইছে না ইন্ডিয়া, এখন কই আছে? আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে। এই দল বাংলাদেশপন্থী দল। উন্মাদ কে হইছে? উন্মাদ মাহফুজ হইছে না মাসুদ কামাল হইছে? বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন? সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায়। একটা নিউজ ঠিক মতো লিখতে পারে না, একটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের, এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের। এরা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয়, আর আমাদের সেটা শোনা লাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না। মনে হয় ওই দুনিয়ার সব হেড অফ দ্য স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে। ওই জানে আওয়ামী লীগকে ছাপা করে দিলেও কেউ কিছু করবে না। কইতে আসলে আমরা দেখবো। বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছে না হাসিনা? করছে না? প্রত্যেকটা দূতাবাসে নোট পাঠাইছে না? আমরা দেখছি তো সেই নোট পইরা কি লিখেছিল, কি কইতে বলে দিছিল। এই ন্যারেটিভ কারা ভাঙছে? মাসুদ কামালেরা ভাঙিছে। উঠছে ক্ষমতা আছে ভাঙা, বড় বড় বাক্য ঝাড়িচ্ছে বসে বসে। ওর বাক্য কে শুনে? আমে বয়ানদাতা এসে গেছে, আবার বিভক্তির আলাপ আনিছে। তার মানে আওয়ামী লীগের সাথে ঐক্য করা লাগবে আমাদের। শুনেন, এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। এই সরকার নাকি নিরপেক্ষতা হারাইতেছে। মাসুদ কামাল, এই সরকার নিরপেক্ষ না। কে কইছে নিরপেক্ষ? এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এটা ফ্যাসিস্টের বিরুদ্ধ পক্ষের সরকার, এটা অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার। এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকার আমাদের পক্ষের সরকার। আমরা আমি বাকশালীদের দাবরানির উপরে রাখবো, বাংলাদেশের শত্রুদের নির্মূল করব আমরা। এই দেখেন, জাতীয় পার্টিও বলে এই সরকার নিরপেক্ষ না, একই কথা বলে মাসুদ কামাল। এই জাতীয় পার্টি মিটিং করে প্রকাশ্যে, হারাম জাদারা। তো আমার ক্ষুদ্র ভ্রাতাদের জিয়াফত খেলাম এমনি এমনি, ভাবেছিলাম জিয়াফত খেয়ে গরুর গোস্ত খেয়ে শক্তি টক্তি হবি, এখন থেকে সব লুসা মেরে গেছে। জাতীয় পার্টি কেমনি মিটিং করে ঢাকাত? হ্যাঁ, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা, ওটি গরু ফেলে জবে দেওয়া হয়নি কে? আমি ধর্ম তো এখন, আমার ক্ষুদ্র ভাতা গেলে ধর্ম। জাতীয় পার্টি যেন প্রকাশ্যে মিটিং করতে না পারে। কেস ফাইনাল। ওই বাইরে আসবে একটা বাড়ি দিয়ে ওরা দাবরানি দিয়ে তেড়ে দেবে। এবার আসেন এই ঐক্য প্রসঙ্গটা বুঝে দেখে, ঐক্য হাসিনা যেমন উন্নয়ন করে সিক্কর পারিল নি, তেমনি বিএনপি ঐক্য করে সিক্কর পারিচ্ছে। মাসুদ কামাল তার সাথে ফেউ লাগিছে। ওই একবার আওয়ামী লীগের সাথে ফেউ লাগে, একবার বিএনপির সাথে ফেউ লাগে। ও ঠিক করবে পারেনি কার সাথে যাবে। অবশ্য আওয়ামী লীগ আর বিএনপি এখন একই কথা করছে। তেন দেখা যাক, আসেন ওইটা বুঝে দেখি। সমাজ কোনো স্থির বিষয় না, এটা একটা বহতা নদীর মতো। একটা নদীতে তো স্রোত থাকে না, নানা স্রোত থাকে, নানা ঘূর্ণি থাকে, ঘূর্ণি ইনকা ইনকা করে ঘুরে না,
নানা সমাজের নানা চিন্তা থাকে, নানা দ্বন্দ্ব থাকে। এই চিন্তার দ্বন্দ্বের সংঘাতে সমাজ আগায় যায়। দ্বন্দ্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমাজে, চিন্তার দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্বের মধ্যে একটা দ্বন্দ্ব কালক্রমে প্রধান দ্বন্দ্ব হয়ে ওঠে। এক নাম্বার, সেই প্রধান দ্বন্দ্ব অন্য সব ছোটখাটো দ্বন্দ্বকে ছাপায় যায়, সমাজে তখন বদল ঘটে। হাসিনা আমলে অনেক ধরনের দ্বন্দ্ব ছিল, যেমন ধরেন ছোট বড় মাঝারি নানা ধরনের দ্বন্দ্ব। ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না, শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে না। তো এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে। এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। আপনি ইতিহাসে তাকায় দেখেন, ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, তা না। প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজার। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তান আমলে দ্বন্দ্ব ছিল কি? বাঙালি আর অবাঙালিদের। হাসিনা আমলে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব কি ছিল? ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। দুই পক্ষ, হাসিনা অ্যান্টি হাসিনা। এখন হাসিনা নাই হয়ে গেছে, সেই প্রধান দ্বন্দ্ব তো নাই। তাহলে ছোটখাটো দ্বন্দ্বগুলো আছে। এখন আমাদের আগের ডিফারেন্সগুলো মাথা চারা দিচ্ছে, এটা দেবেই। কারণ আমরা সবাই আমাদের কল্পনার ভবিষ্যৎ নিয়ে লড়াই করি, আমার ইমাজিনেশন নিয়ে লড়াই করি। আমার ইমাজিনেশনে যে আগামীর বাংলাদেশ, সেখানে আওয়ামী লীগ নাই, সেখানে ভারতীয় আধিপত্যবাদ নাই, সেটা সাম্যের সমাজ, সেটা ইনসাফের রাষ্ট্র। আপনার কল্পনা বা সবার কল্পনা কি এক? মাসুদ কামালের কল্পনা কি আমার মতো? তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে কিভাবে? আমরা তো কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন হইতে দেব না, জান দিয়ে দেবো আর একবার। আমরা জানতে চাই কেন আরাফাত, বিএনপি, মাসুদ কামাল, ইন্ডিয়া, জাতীয় পার্টি, এমনকি জামাত প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বলতেছে? কেন বলতেছে আগে নির্বাচন পরে সংস্কার? আমাদের প্রশ্ন, কেন ভারতের আর আরাফাতের চাওয়া আর আপনাদের চাওয়া এক হয়? কেন ভারতের আগে নির্বাচন পরে সংস্কার এই বয়ান আপনারা ফেরি করেন? কেন আপনারা বলেন না ইন্ডিয়ারে কেন আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেই বয়ান দিতে আসে? বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলছে ভারতকে হাসিনাকে রাখছো কেন? গণহত্যাকারীরা হাসিনার দোষরা ভারতে কেন পলায় আছে বলে নাই। আজ সমাজে সবকিছু নিয়ে ঐক্য থাকতে হবে কেন? স্টুয়ার্ট মিলের একটা বই আছে অন লিবার্টি, ওইখানে উনি কইছেন যে মতের ভিন্নতা এবং বিতর্ক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলছিলেন যে সত্যকে খুঁজে বের করার জন্য মুক্ত চিন্তা এবং বিতর্কের প্রয়োজন। যদি রাজনৈতিক ঐক্য সবাইকে একই চিন্তার দিকে ধাবিত করে, তবে সমালোচনা এবং নতুন চিন্তার উদ্ভব বাধাগ্রস্ত হয়। ঐক্য প্রয়োজনীয় না, যখন দরকার ছিল করছি, আবার আসুক হাসিনা, আমরা সবাই এক হয়ে যাব, কোনো অসুবিধা নাই। আমরা আগামীর বাংলাদেশ যেভাবে চিন্তা করছি সেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকবেই। এইবার আসেন আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলি। এইগুলো করেছিলেন কেন? কে করেছে আওয়ামী লীগের পুনর্বাসন? আমরা কিন্তু জানি আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার ঠিকা নিছেন কে। নাম সহ জানি, সব তথ্য আসছে। কে কোন ব্যবসা প্রোটেক্ট করেছেন তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওয়েবসাইট করিচ্ছি না, ওটি থাকবে। সে সাইট তৈরি হচ্ছে, ওটি থাকবে। অনেকে আওয়ামী লীগের দ্বারা আশ্রয় দিচ্ছেন, অনেকে তাদের পলাইতে সাহায্য করছেন, আমাদের কাছে তথ্য আসছে। একে একে আমরা ভেরিফাই করছি। আমরা ভেরিফাই না করে দেব না। অনেককে দলে জায়গা দিচ্ছেন, অনেকে কয় এখনই কেন করে দিচ্ছেন না, কয়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নির্বাচন করিচ্ছে তো নির্বাচন আসুক। এক একটা এপিসোড বানাবো এক এক আসন নিয়ে, আমি আর ইলিয়াস একসাথে দায়িত্ব ভাগ করে নিয়ে একবারে হুতায় দিব। এখন ভাইবা দেখেন, দ্রুত নির্বাচন চান নাকি প্রফেসর ইউনূসকে সংস্কার করতে দিবেন? ওনার কাছে ছাইরা দিতে সমস্যা কোথায় আপনাদের? প্রফেসর ইউনূস যেদিন চাবে সেদিন আপনারা করবেন। ছাইরা দেন, প্রফেসর ইউনূসের সরকারের একটা বুদ্ধি শিখাই দিই। আপনি বিএনপি স্কেল ইউজ করেন, মানে আপনার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার রাষ্ট্র চালানোর সুবিধা হবে। আমার বুদ্ধি নেন, চাইনিজ বুদ্ধি, কমিউনিস্ট বুদ্ধি, আড়াই পেসের জিলাপির বুদ্ধি কি, সেটা আসেন কয়ে দিই। আপনি কোন পলিসি ইমপ্লিমেন্ট করবেন, কোন পলিসি বাস্তবায়ন করবেন, এটা করার আগে ইভালুয়েট করে নেবেন যে বিএনপি রাজপথে নাইমা মিটিং মিছিল করে প্রতিবাদ করবে কিনা, জামাত মিটিং করে প্রতিবাদ করবে কিনা। যদি দেখেন প্রতিবাদ করবে, সেটা ধীরে ধীরে করেন। যদি দেখেন প্রতিবাদ করবে না বা করতে পারবে না, প্যাসে পড়ে যাবে, বাটে পড়ে যাবে, সেটা করে ফেলাবেন। সামে চিন্ময়কে ধরেছিলেন না, এটা স্মার্ট মুভ ছিল। হ্যাঁ, এটার এগেনস্টে তো জামাত বিএনপি রাস্তায় নেমে মিছিল করতে পারতো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন, ঠাসি খেয়ে থাকবে। বিএনপি জামাত কেউ কিছু করবে পারবেন না। রাস্তায় মিছিল দেখবে, ওদের কর্মীরা ওদের নেতাদের পাশা লাল করে দিবে একেবারে। কইরা দেন, কোনো সমস্যা নাই, আপনি কইরা দেন, আল্লাহর নাম নিয়ে কইরা দেন। আর শোনেন, বিএনপি জামাতের আপনাদের একটা জিনিস দেখায়। এই যে ফেসবুকে প্রফেসর ইউনূস সরকারের পতনের গুজব শুনে জামাত বিএনপি নেতাদের বাড়িতে হামলা করতে গেছে আওয়ামী লীগাররা। কাদের বাঁচাইছিলেন এতদিন? এদের। বুঝতেছেন তো কি আকাম আপনারা করছেন? টাকা পয়সা নিয়ে কতজনকে বাঁচাইছেন, কেমনে বাঁচাইছেন, এই সমস্ত ইতিহাস বাড়াবে একদিন। আওয়ামী লীগ একভাবে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে জায়গা পাইতে পারে, সেটা হইতেছে গণক্ষমা। অনুশোচনা যার নাই, তারে বাংলাদেশে
কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, বাংলাদেশে কোনো স্পেস দেওয়া হবে না, অনুশোচনা করবে, ক্ষমা চাইবে, তারপরে ফাইনালি বলি ভারতের খপ্পর থেকে বাইরে আসেন। আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে এটা যদি প্রমাণ করে দিতে দেওয়া যায় না, আর এই সন্দেহ যদি জনগণের মাথার মধ্যে ঢুকা যায়, তাহলে আপনি বলে শেষ, আপনার আর কোনো ভবিষ্যৎ নাই। আপনারা অনেকেই সেই রাস্তায় হাঁটিচ্ছেন। ইন্ডিয়া একটা বার্ডেন। আওয়ামী লীগের পতন হয়েছে ইন্ডিয়ার জন্য, কারণ ইন্ডিয়ার হ্যাঁ এই যে গল্পটা কিঞ্চিত অ্যাডাল্ট, তাই বাচ্চা লোক স্ক্রিন থেকে সরে যান, এটা না বললেও চলে না। ইন্ডিয়ার ক্যান বার্ডেন সেটা বুঝবেন তাইলে। আগে এটা সিনেমা দেখেন, এটা সে বাংলায় সাবটাইটেল লিখে দিয়ে নিচ্ছে। মুজিব রে নিয়ে সিনেমা বানিয়েছে, সে মুজিব আবার হিন্দিত করছে ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিছে। দেখেছেন দেখেছেন, এটা যে কতখানি ড্যামেজিং মুজিবের জন্য, ভারতের জন্য, এটা বুঝার মতো বুদ্ধি ইন্ডিয়ান নাই। তো ওই যে যে গল্পটা কম কইছিলাম, এক পংটা পোলা তার ততোধিক পংটা বাপের কাছে গিয়ে আবদার করেছে, বাপ বিয়ে করবো আমাকে বিয়ে দিয়ে দাও। তো বাপ কইছে যে বিয়ে যে করবো তোর জিনিসপত্র কেঙ্কার দেখি। হ্যাঁ, তো জিনিসপত্র দেখাইছে। তো বাপ কইছে আরে দূর, এই সাইজ দিয়ে বিয়ে করা যায় না, তুই বেটা তুই টেনে টেনে তোর জিনিসপত্র লম্বা করবো। তো বাপ পোলাকে কতখানি লম্বা করবো, তো বাপ কয় তো ফুটা পর্যন্ত নিয়ে আয়। উই টানে আর টানে, টেনতে টেনতে 80 ফুটা পর্যন্ত লম্বা হয়েছে। তো বাপের কাছে গিয়ে কইছে হসে হসে বাপ হসে, দেখিস এই যে ফুটা পর্যন্ত আসছে। তো বাপ দেখে কয় ভালোই হয়েছে, তো বিয়া খান করা লাগবে। ওই ইন্ডিয়া ওই পোলার না কাজ, নিজের নিজেই মারে।